নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আজকের গল্প গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য, লেখক রূপক চট্টরাজ। আর তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আর তাহলে আজকের গল্প শুরু করা যাক। গুপ্তবাবুর বাড়ির একতলা অনেক দিনই খালি পড়েছিল। কোনো ভাড়াটিয়ে এলে কয়েকদিনের মধ্যেই জমা টাকা ফেরত নিয়ে অন্য বাড়িতে উঠে চলে যান। ঘন ঘন ভাড়াটে বদল হলে পাড়াতে এমনিতেই বাড়ির মালিকের বদনাম হয়। তখন কানাঘষেই সবাই বলতে থাকে, এ বাড়ির কোনো গণ্ডগোল আছে, এ বাড়ির ভূতের উপদ্রব আছে, তা না হলে গুপ্তবাবুর স্ত্রী ভাড়াটিয়ার পেছনে লাগে। গুপ্তবাবুর স্ত্রী অবশ্যই বলতেন, ভূতটুত কিছু নেই। আসলে যারা এ বাড়িতে ভাড়াটে হয়ে এসে ওঠে, কিছুদিন বসবাস করে, তাদের কপালে ঠিক একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি জুটে যায়। তাই তো তিনি সব ভাড়াটিয়াকে প্রথম দিনই বড় মুখ করে বলে দিতেন, এ বাড়ি ভাড়া এসেছো, দেখবে তোমার নিজস্ব বাড়ি জমি হবে। এ বাড়িতে আগে যারা ভাড়াটিয়ে হয়ে এসেছিল তাদের প্রত্যেকেরই নিজস্ব বাড়ি, নিজস্ব ফ্ল্যাট হয়েছে। আর তিনি বলতেন, এ বাড়ি বড় পয়মন্ত বাবা, যে কদিন এখানে থাকবে ভালোভাবে থেকো, বাড়িটা একটু যত্ন করো। আমার স্বামী খুব কষ্ট করে এ বাড়ি তৈরি করেছিলেন, উনি গত হওয়ার পর আমার সংসার চালাতে বড্ড কষ্ট হয়। সামান্য কটা পেনশনের টাকা, তাতে কি আর সংসার চলে বলো? তাছাড়া একতলাটা বড্ড ফাঁকা লাগে, তাই তো এই তালাটা ভাড়া দিই, নইলে এ বাড়ি ভাড়া দিতে আমার এতটুকু ইচ্ছে ছিল না। এইভাবেই বলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরে মামলুদা যখন এই বাড়িটি ভাড়া এলেন, তখন মাসিমা মানে গুপ্তবাবুর স্ত্রী এ কথাগুলো বলেছিলেন। শুনে মামলুদা একটু অবাক হয়েছিলেন। পরে দু একদিন মাসিমার সঙ্গে মেলামেশার সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল তার। বলতে গেলে এই বাড়িটা দোতলা, একতলায় বড় বড় 3টে ঘর, খাবার জায়গা বলতে এক ফালি বড় লম্বা ঘেরা বারান্দা, রান্নাঘরটা বারান্দার ওপাশে, সবই ঘেরা এক ছাদের নিচে, ঠিক যেন একেবারে আধুনিক ফ্ল্যাট বাড়ি। আর ছিল মস্ত একটা উঠান, উঠানে ছিল একটা বিশাল গন্ধরাজ ফুলের গাছ আর একটা কুয়োতলা। ঘরগুলোতে মস্ত মস্ত জানালা ছিল, জানালাগুলো দক্ষিণমুখ, সেই জন্য কখনো আলো বাতাসের ঘাটতি হতো না। মামলুদার ছিল লেখালেখির শখ। সারাদিন অফিসে হাড় ভাঙা খাটনির পর বাড়ি ফিরে রাতে বসে যা একটু সাহিত্য চর্চা। নতুন ভাড়া বাড়িতে হপ্তাখানেক কাটানোর পর একটু গুছিয়ে নিয়ে একদিন লেখার টেবিলে বসলেন। রাত তখন 11:30 হবে। একে একে আশেপাশের বাড়ির সব আলো নিভে গেল। মামলুদা টেবিল লাইট জ্বালিয়ে আপন মনে লিখেই চললেন। বাড়ির সকলে শুয়ে পড়েছে। রাত যত বাড়ছে, জানালার বাইরে অন্ধকার ততই বাড়ছে। বাইরে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কৃষ্ণপক্ষ। বাড়ির দক্ষিণ দিকে সরকার বাবুর বাগান। বাগানের গাছপালা অল্প থাকলেও বাগানটা বেশ বড়। বাগানটা পেরোলেই হাইওয়ে। যত রাত বাড়ে ততই হাইওয়েতে যানবাহনের দ্রুত চলাচল করে। বিশেষ করে মালপত্র বোঝাই করা লরিগুলো হেডলাইট জেলে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে যায় ও সময়। মামলুদা তখনও বেশ মন দিয়ে লিখছেন। এমন সময় সদর দরজা খট করে একটা আওয়াজ হলো। আওয়াজটা উঠল অবশ্য ঘরের ভিতর দিক থেকেই। মামলুদা ঠিক বুঝে উঠতে পারলেন না
হঠাৎ দরজায় এমন আওয়াজ কেন? কিছুক্ষণ লেখা বন্ধ রাখলেন, ভাবলেন মনে হয় মনের ভুল। এই বাড়িতে তো কয়েকদিন কেটে গেল, কিন্তু এমন আওয়াজ তো কোনো দিন কানে আসেনি। তাছাড়া মাসিমা এত কথার মাঝে তো ওসব কিছুই কোনো দিন বলেননি। চিন্তাটা ফিকে হয়ে এলেই মামলুদা আবার লেখালেখির মধ্যে ডুবে গেলেন। আধ ঘন্টা কেটে যাওয়ার পর মামলুদা ফের শুনতে পেল দরজায় ওই আওয়াজটা। এবার সত্যি সত্যি মামলুদা ধন্দে পড়ে গেল। নানা এলোমেলো উদ্ভট চিন্তা মাথায় এসে ভর করল। বাধ্য হয়ে সে রাতে মতো লেখালেখি বন্ধ করতে হলো। কিন্তু শুতে যাওয়ার আগেই ভালো করে ঘাড়ে, হাতে, মুখে জলের ঝাপটা দিয়ে নিলেন। তারপর আলো নিভিয়ে শুতে যাবেন, এমন সময় হঠাৎ একটা আলোর ঝলকানি দেওয়ালে পড়ে দেখে চমকে উঠল। মামলুদা বুঝে উঠতে পারলেন না হঠাৎ আলোটা এলো কোথায় থেকে। চারিদিকে তো ঘুরঘুটি অন্ধকার। বাইরে থেকে টর্চের ফোকাস বলেও তো মনে হলো না। নিছক একটা আলো হঠাৎ এসে দেওয়ালে পড়ে, আবার সঙ্গে সঙ্গে সরেও গেল। মামলুদার কাছে ঘটনাটা কেমন রহস্যময় মনে হলো। সে রাতে তারপর কিন্তু এইরকম ঘটনা আর ঘটেনি। মামলুদা বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা নিজেও টের পাননি। পরদিন সাত সকালে ডোরবেলের আওয়াজে মামলুদার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে সদর দরজা খুলেই দেখলেন একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। বয়স বড়জোর বছর 25 হবে। যুবকটি বলল, গুপ্তবাবুকে একবার ডেকে দেবেন? মামলুদা বললেন, গুপ্তবাবু তো বেশ কয়েকদিন আগে মারা গেছেন। ওনার স্ত্রী আছে, আমি ডেকে দিচ্ছি, একটু দাঁড়ান। না না, থাক, ওনাকে আর ডাকতে হবে না। আমার গুপ্তবাবুর সঙ্গে দরকার ছিল। আপনি বুঝি এই বাড়ির ভাড়াটে? তা কবে এসেছেন? খুব বেশি দিন নয়, সপ্তাহখানিক হলো এসেছি। ও তাই বুঝি? মামলুদা জিজ্ঞাসা করেন, আপনাকে ঠিক চিনতে পারলাম না তো, কোথায় থাকেন? যুবকটি উত্তর দেয়, আপনি আর আমাকে চিনবেন কি করে? আমি এখন এই তল্লাটে থাকি না। আগে এই বাড়িতে অনেক দিন ভাড়া ছিলাম, অবশ্য একখানা ঘর নিয়ে, এই বাইরে এক ঘরটা। আর গুপ্তবাবুরাও নিচে থাকতেন পাশাপাশি এই দুটো ঘরে। তখন তো দোতলা হয়নি। গুপ্তবাবু লোকটা খুব ভালোই ছিলেন, কিন্তু ভীষণ ভীতু। মামলুদা বলেন, আমি তো গুপ্তবাবুকে চোখে দেখিনি, যেটুকু জেনেছি মাসিমার মুখে শুনেছি। যুবকটি বলে, তবে একটা কথা বলি, আপনি ভাড়াটিয়া বলেই বলছি, যেন সাত কান করবেন না। আরে না না, বলুন। ওই যে বাড়ির বাইরে যাওয়ার দরজাটা, দেখবেন রাত বিরেতে আবার খটখট আওয়াজ করবে। আর সারা বাড়ি রাত্রে অন্ধকার হলেও একটা আবছা আলো ঝলক মারবে মাঝে মাঝে দেওয়ালে, দেখবেন। ভয় পাবেন না যেন। অবাক হয়ে মামলুদা বললেন, আরে গত রাতে তো এইসব ঘটেছে, আসুন না বাড়ির ভিতরে। ঘরে বসেই বললেন, আর একসঙ্গে একটু চাও খাওয়া যাবে, আমারও তো এখনও চা খাওয়া হয়নি। আপত্তি তোলে যুবকটি। না না, থাক, আজকে নয়, অন্য একদিন খেয়ে যাব। আজ একটু আবার তাড়া আছে। আরে মশাই, আলাপ যখন হলো তখন আর আপত্তি কিসের? কতক্ষণই বা লাগবে? তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস জল খাওয়ান। বলল যুবকটি। যা গরম পড়েছে, যান, আমি দাঁড়িয়ে আছি। মামলুদা ভিতরে গিয়ে যুবকটির জন্য এক গ্লাস জল এনে দেখলেন বাইরে কেউ নেই। হন্তদন্ত হয়ে জলের গ্লাস হাতে নিয়ে উকিঝুঁকি মারলেন, কিন্তু কোথায়? কাউকে দেখতে পেলাম না। সদর দরজা বন্ধ করে ভিতরে এলেন। ততক্ষণে বৌদির ঘুম ভেঙে গেছে। মামলুদাকে এক গ্লাস জল হাতে নিয়ে ভিতরে ঢুকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো সাত সকালে এক গ্লাস জল হাতে করে? কোথায় গিয়েছিলেন?
কোথায় আবার যাব, একজন জল চাইলো, তাই দিতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি বাইরে কেউ নেই, চলে গিয়েছে। ওসব তোমার মনের ভুল, সবসময় নিজের লেখার মধ্যে ডুবে থাকো তো, তাই উটকো চিন্তা মাথায় এসে ভিড় করে। কোথাও কিছু নেই, সাত সকালে কে তোমার কাছে জল চাইবে? কার আর খেয়ে দিয়ে কাজ নেই? তাছাড়া এমন কিছু গরম পড়েনি। বৌদি বললেন, বারে, আমি মিথ্যা বলছি নাকি? ডোরবেলের আওয়াজ শোনোনি? তো গিয়ে দরজা খুললাম, দেখলাম একজন 24-25 বয়সের যুবক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে ওর কথা হলো, গুপ্তবাবুর কথা বলল, এ বাড়িতে ভাড়া ছিল, আরও অনেক কথা বলল। যেমন রাত বিরেতে সদর দরজায় খটখট করে আওয়াজ হয়, অন্ধকার ঘরে রাতে দেওয়ালে জ্বলে ওঠে আবছা আলো, ঝলক খেলে বেড়াবে ইত্যাদি। রাতে মাঝে মাঝে এরকম আলোর ঝলকানি আমি দেখেছি। দরজাতে খটখট আওয়াজ, সে তো রাতে হামেশাই হয়। কে এত কান খাড়া করে বসে থাকবে বলো? আর তুমি বলছো গুপ্তবাবুর কথা, তা গুপ্তবাবু মৃত্যুর পরেও তো মাসিমা এ বাড়ি ভাড়া দিয়েছেন, উনিই বা গুপ্তবাবুকে দেখবেন কি করে? তাই তো, তবে আমি কি ভুল দেখলাম? এসব কথা নয়, সব মিথ্যা, কিন্তু যুবকটি যা যা বলল সবই তো আমি কাল রাত্রে দেখেছি। বৌদি বলল, আমার মনে হয় কি জানো, এটা একটা ভূতুরে বাড়ি, তাই খালি পড়েছিল। বেশ তো, উপরের মাসিমাকে একবার জিজ্ঞাসা করে দেখো উনি কি বলেন। উনি আবার কি বলবেন? কেউ কি বলে নিজের বাড়িতে ভূত আছে? তুমি যাই বলো, এ বাড়িতে থাকা সম্ভব নয়। বৌদি বলল, কি আর বলবো, একে বাড়ি ভাড়া পাচ্ছিলাম না, যাই আবার একটা পেলাম, তুমি এসব বলছো। বাড়ি পাচ্ছিলাম না বলে একটা ভূতুর বাড়িতে থাকবো? বৌদি বলল, ভূতুরে বাড়ি তোমাকে কে বলল? ভূতুরে বাড়ি না তো কি? এত ঘটনা শোনার পরে তুমি বলছো ভূত টুত নেই এই বাড়িতে? তুমি এই বাড়িতে থাকবে তো থাকো, আমি আর এক রাতেও থাকবো না এখানে। ওসব বাজে কথা ছাড়ো তো, চলো মাসিমার কাছে গিয়ে ঘটনাটা বলি। মাসিমা একটা গণ্ডগোলের আভাস পেয়ে উপর থেকে নেমে এলেন। মামলুদা পুরো ঘটনাটি মাসিমাকে বললেন। শুনে মাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা ভয় পেয়েছো নাকি? এই ঘটনাটা অনেক দিন পুরনো, তখন তোমাদের মেসোমশাই বেঁচে ছিলেন। আমরা যখন এই জমিটা কিনে এখানে ঘর তুলে বসবাস করছি, তখন সমাজ বিরোধীদের দৌরান্তে এই তল্লাটে ঢোকা যেত না। এক রাত 2টো নাগাদ পুলিশের তাড়া খেয়ে একজন সমাজবিরোধী যুবক এসে আমাদের দরজায় টোকা মারে। বেশ কয়েকবার টোকা মারা সত্ত্বেও আমরা ভয়ে দরজা খুলিনি। পরদিন সকালে হাইওয়ের ধারে একটি অল্প বয়সের ছেলের লাশ পড়ে থাকতে দেখে পাড়ার লোকেরা ভিড় করেছিল। সকলের সঙ্গে তোমার মেসোমশাই ওই লাশ দেখে এসে ভীষণ মনমরা হয়ে পড়েছিল। আমাকে বারবার বলতেন, দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে তখন দরজাটা খুলে দিলে হয়তো ছেলেটি মারা যেত না। তবে একটা কথা, ছেলেটি কিন্তু পুলিশের হাতে মারা যায়নি, ও মারা গিয়েছিল পথ দুর্ঘটনায়। পুলিশের তাড়া খেয়ে ও ছুটে পালাচ্ছিল। হাইওয়ের সামনে এসে দেখে হেডলাইট জেলে একটা লরি কাঁক করে ধেয়ে আসছে। ও ভেবেছিল হয়তো রাস্তা পেরিয়ে পালিয়ে যেতে পারবে, কিন্তু একদম অনুমান করতে পারেনি মালবোঝাই লরিটি কত দ্রুত আসছে। ছেলেটি তো মারা গেল, কিন্তু তোমার মেসোমশাইয়ের ঘাড় থেকে নামলো না। প্রায়ই এসে সদর দরজার সামনে দাঁড়াতো ওনাকে দেখলে। অবশ্য উনি মারা যাওয়ার পর আর কারো কাছে শুনিনি যে ছেলেটি এসেছে। তবে আগের ভাড়াটিয়েদের বলতে শুনেছি যে আধার রাতে একটা আলোর ঝলকানি ঘরের দেওয়ালে পড়েই সরে যায়। আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সকলে বলছে একই কথা, ভাবলাম এ বাড়িতে আবার ভূতের উপদ্রব শুরু হলো নাকি। কিন্তু ওসব কিছু না। তোমাদের আগের ভাড়াটিয়ে ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক। ওনার বিষয় ছিল আলো।
তিনি এই আলোর রহস্যটি উদ্ঘাটন করেছিলেন। দেখালেন সকলেই মিছিমিছি ভয় পেয়েছে। ব্যাপারটা হচ্ছে, হাইওয়েতে হেডলাইট জ্বলে দ্রুত আসা লরিগুলো চকিতে ব্যাক নিলে ওই আলোর তীক্ষ্ণ রশ্মি সরাসরি জানলা দিয়ে ঘরে ঢুকে 1 সেকেন্ডে সরে যায়। আসলে বেশি রাতেই দেখা যায়। তোমরা যেন এতে ভয় পেও না বাবু। যাই, অনেক দেরি হয়ে গেল, গিয়ে জল খাবারের ব্যবস্থা করি গে। মাসিমার কথাগুলো চুপচাপ শুনেন মামলুদা, কিন্তু সকালে যে যুবকটি দেখেছিলেন তার ছবি মন থেকে মুছে ফেলতে পারলেন না। যতদিন ওই বাড়িতে ভাড়া ছিলেন ততদিন দরজার খটখট আওয়াজ আর আধার রাতে আলোর ঝলকানি মামলুদার পিছু ছাড়েনি।